Hello viewers, learners and the others who are watching my class. Assalamu alaikum. Let's start the class. এখানে দেখো তিনটি বাক্য দেখতে পাচ্ছ, আমি ইংরেজি শিখিতেছি। অর্থাৎ এই কাজটি দ্বারা এমন একটা কথা বোঝাচ্ছে যে আমি এখন কাজটি করে দিয়েছি, যেমন আমি এখন ইংরেজি শিখিতেছি। তারপর আমি ইংরেজি শিখেছিলাম, অর্থাৎ অতীতে এই কাজটি চলমান ছিল। আমরা যে শিখেছিলাম তাহলে অতীতে ঘটেছিল এটা বোঝাবে, কিন্তু যদি বলি যে শিখিতেছিলাম তাহলে অতীতে চলমান ছিল এমন বোঝাবে। অর্থাৎ হলো দি অ্যাকশনস দ্যাট ওয়ার হ্যাপেনিং ইন দ্য পাস্ট, যেটা অতীতে চলমান ছিল। তৃতীয় বাক্য, আমি ইংরেজি শিখিতে থাকবো। অর্থাৎ হলো এই কাজটি ভবিষ্যতে চলতে থাকবে, অ্যাকশনস দ্যাট উইল বি হ্যাপেনিং ইন দ্য ফিউচার, অর্থাৎ ভবিষ্যতে যেটা চলতে থাকবে, তাহলে সেটা কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তা আমরা এখানে তিনটি টেন্স পেলাম, অর্থাৎ হলো কন্টিনিউয়াস, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। এখন প্রশ্ন যে স্যার তিনটা কন্টিনিউয়াস টেন্স একসাথে কি বোঝা যাবে? অনেক সহজে বোঝা যাবে। তিনটা কন্টিনিউয়াস টেন্স যদি আমরা আলাদা শিখি তাহলে প্রবলেমটা কি আছে? প্রবলেম হলো আমরা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস শিখবো তখন পাস্ট কন্টিনিউয়াস ভুলে যাবো, পাস্ট কন্টিনিউয়াস শিখলে প্রেজেন্ট কন্টিনিউয়াস ভুলে যাবো বা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ভুলে যাবো। অর্থাৎ তিনটা টেন্স তিনভাবে শিখলে একটা প্রবলেম তৈরি হবে। সেই জন্য যদি আমরা তিনটাকে একসাথে শিখি তাহলে এটার অনেক উপকারিতা রয়েছে। যদি আমার বাক্যে ত থাকে ভার্বের মধ্যে, অর্থাৎ হলো ক্রিয়ার মধ্যে, শিখাটা হলো একটা কাজ। এখন এই কাজ করার ভিতরে আমার ত রয়েছে, আমি সেটাকে তকে আমি ধরব হলো কন্টিনিউয়াস হিসাবে, ত হলো কন্টিনিউয়াস। আচ্ছা, তারপরে দেখো তারপরে এখানেও ত রয়েছে, যেমন আমি ইংরেজি শিখতে ছিলাম, তাহলে ত থাকলে আমি বললাম যে আমি এটাকে কন্টিনিউয়াস ধরবো, তাহলে আমার হয়ে গেল এখানে কন্টিনিউয়াস। এখন ধরো এখানে আরেকটা রয়েছে ল, কি রয়েছে? ল। অর্থাৎ ল থাকলে আমি ধরবো পাস্ট, অর্থাৎ হলো পাস্ট কন্টিনিউয়াস। তো তেমনি আমি যদি ত থাকে তাহলে ধরবো কন্টিনিউয়াস, ত তাহলে কন্টিনিউয়াস, আর ব থাকলে ধরবো আমি ফিউচার। তাহলে ব থাকলে ধরবো ফিউচার, ত থাকলে কন্টিনিউয়াস, তাহলে ফিউচার কন্টিনিউয়াস। তাহলে ফিউচার টেন্স নির্ণয় করাটা সোজা হয়ে গেলো। তোমরা ভার্বের মধ্যে খেয়াল করবো, যেমন ধরো সে খাইতে থাকবে, তাহলে এখানের মধ্যে ত আছে আর ব আছে, মানে খাওয়া কথার সাথে কি আছে? ত এবং ব আছে। তাহলে ত থাকলে কন্টিনিউয়াস আর ব থাকলে ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস। তুমি বললো যে আমি বই পড়তে থাকবো, তাহলে বই পড়তে থাকবো, এখানের মধ্যে ত আছে আর ব আছে, অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস। আমি বললাম যে সে টিভি দেখতে ছিল, সে টিভি দেখতে ছিল, তাহলে আমার এখানে কিন্তু ব নেই, আমার ল আছে, অর্থাৎ হলো পাস্ট। ল মানে পাস্ট, ব মানে ফিউচার, তাহলে আমার ত আছে আবার ল আছে, তাহলে তল খেয়াল রাখা। তল খেয়াল রাখা মানে হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে শুধু ত খেয়াল রাখবে, এখানে ব থাকবে না, ল থাকবে না, কি থাকবে? শুধু ত, এই যে শুধু ত, অর্থাৎ হলো সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অনেক ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চলিত ভাষায় একটু পার্থক্য ঘটে। যেমন ধরো আমি ইংরেজি শিখেছি না, শিখেছি এটা আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। শিখেছি একারটা থাকবে না, একার ছাড়া শিখছি, এমনটা থাকবে, শিখছি চলিত ভাষায় শিখছি, তাহলে সেটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস। যাচ্ছি, তারপর ঘুমাচ্ছি, এভাবে থাকবে। তারপর হলো চলছি, অধ্যয়ন করছি, করেছি না, করছি। তো এইভাবে থাকলে আমরা সেটাকে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে ধরবো। তো তোমরা এখন নির্ণয় করে ফেললো যে বাংলা কীভাবে নির্ণয় করে। এখন ইংলিশে নির্ণয় করাটা কি একটু কঠিন হবে? না, ইংলিশে নির্ণয় করাটা মোটেই কঠিন হবে না, শুধু এই লাইনটা খেয়াল করলে হবে। তাহলে এই লাইন পুরো খেয়াল করা লাগবে না, এতটুকু খেয়াল করলে হবে। কিভাবে? যেমন বি ভার্ব, এর প্রেজেন্ট ফর্ম হলো বি নিজেই প্রেজেন্ট ফর্ম এবং তার সাবস্টিটিউট তিনটি রয়েছে, অর্থাৎ হলো তার সহকারী, যেমন এম, ইজ, আর, অর্থাৎ হলো অ্যাসিস্ট্যান্ট বি ভার্ব। তো প্রেজেন্ট ফর্মে ধরো এই যে অ্যাসিস্ট্যান্ট বি ভার্ব, এম, ইজ, আর, এরা যেহেতু প্রেজেন্ট ফর্ম, তাহলে ন্যাচারালি you can take this in present continuous tense. Was there? This is past form. So you can take this in past continuous tense.
তাহলে আমাদের দুইটা কন্টিনিউয়াস টেন্স হইবে। আমরা এমিজার ব্যবহার করবো হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, ওয়াজার ব্যবহার করবো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, বাকি থাকলো ফিউচার। ফিউচারের জন্য আমি প্রথমে ধরে নেব বকে টার্গেট করবো। এই বকে টার্গেট করলেই আমার কাজটা হয়ে যাবে। ব করলাম, ব টার্গেট করলে আমি শ্যাল উইল ব্যবহার করবো। কি ব্যবহার করবো? শ্যাল অথবা উইল, শ্যাল অথবা উইল ব্যবহার করবো। এখন ব্যবহার করলে আমি কি ব্যবহার করবো? এখন দেখো, তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমি জানিয়ে গেছে, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ জানিয়েছি, তোমার বাকি থাকলো বি, একে আমার নিতে হবে। আমার শ্যাল উইল একটি অক্সিলারি ভার্ব এখানে থাকবে, তাহলে নেক্সট টাইম তাদের প্রধানই যাবে, সেজন্য বি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে যাবে। তাহলে হয়ে গেল যে দেখো, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নিলাম হলো এমিজার, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে নিলাম শ্যাল বি অথবা উইল বি। আই আর উই থাকলে শ্যাল বি, আই আর উই ছাড়া যদি অন্য কিছু থাকে তাহলে উইল বি। অথবা তোমরা যে আগে পড়াশোনা করছো তোমার মুখের মধ্যে এটা চলে আসবে, যেমন দে আর, উই আর, হি ইজ, শি ইজ, আই এম, এটা তোমরা জানো। আই ওয়াজ, শি ওয়াজ, এগুলো জানো। এটার নিয়মটা আমি একটু বলে দিচ্ছি। যেমন ধরো, যদি থার্ড পার্সন সিঙ্গুলার থাকে তাহলে বলবে ইজ, আই এর সাথে এম। যদি আই একমাত্র আই যদি আমি অর্থে ব্যবহৃত অর্থ হলো সাবজেক্ট হিসাবে, তখন তুমি আই এর সাথে ব্যবহার করবো হলো এম। তাহলে আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি না বুঝো তাহলে একটা প্রসেস আছে। যেমন তুমি 3টা প্রনাউন মুখস্থ রাখবে, যেমন হি, শি, ইট। আরো কিছু প্রনাউন আছে, সেগুলো তো একটা, এই 3টার ব্যবহার সবচেয়ে বেশি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে আমি 3টা খেয়াল রাখবো। হি, শি, ইট যদি বাদ দিই তাহলে আমার কি থাকে? আই এ চলে গেল, হি, শি, ইট চলে গেল, তাহলে থাকলো কি? থাকলো হলো দে আর হলো ইউ, দে আর ইউ। তাহলে ইউ আর দে আর, ইউ আর দে আর হয়ে গেল। তো তোমরা গেলো এইভাবে ইউ আর দে আর, উই আর, এইভাবে কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর কে আমি নিব। হ্যাঁ, তাহলে নিলাম আই এম। তাহলে শিখা ইংলিশ হলো লার্ন। আগে বলেছি আইএনজি বসে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে। তাহলে আই এম লার্নিং ইংলিশ। তাহলে আই এম লার্নিং হলো শিখিতেছি, আই হলো আমি, এম লার্নিং হলো শিখিতেছি। তাহলে তোমার বাকি থাকলো ইংলিশটা শেষে লিখে দেবে। তাহলে আমার গঠন প্রণালী জানা দিই, স্ট্রাকচার দেওয়া হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর, তারপর ভার্ব ওয়ানের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন, অর্থাৎ হলো বাড়তি অংশ, অর্থাৎ ইংলিশটা এখানে বাড়তি হিসাবে রয়েছে। তারপর আমি ইংরেজি শিখিতে থাকবো, অর্থাৎ ত আছে কন্টিনিউয়াস আর ল আছে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে তাহলে পাস্ট কন্টিনিউয়াস আমার বলি হলো কি আই ওয়াজ। তারপরে লার্নের সাথে আইএনজি হবে, তারপরে শেষে যাবে ইংলিশ। তারপর হলো ফিউচার কন্টিনিউয়াস, যেমন এখানে ফিউচার কীভাবে হলো, ফিউচার হলো এখানে ত রয়েছে কন্টিনিউয়াস আর ব রয়েছে ফিউচার। তাহলে ফিউচারের জন্য বর জন্য শ্যাল উইল আসবে, তো আই শ্যাল। তারপরে বি আসবে এখানে বাড়তি, এই কথাটা খেয়াল রাখতে হবে, অনেকে বি দিতে ভুলে যায়, বি কথাটা সরাসরি আসবে। কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তুমি আমি যা দিচ্ছ, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ দিচ্ছ, যেহেতু এখানে একটা শ্যাল অক্সিলারি ভার্ব রয়েছে, সেজন্য এরপরে যদি বাড়তি অক্সিলারি ভার্ব দরকার হয় তাহলে বি সরাসরি যাবে, এই জন্য বি এখানে আসছে। তোমরা অনেক জায়গায় বীর ব্যবহার পাবে এসব কারণে, যেখানে একটি অক্সিলারি ভার্ব থাকবে, খেয়াল রাখবে যে যেখানে একটি অক্সিলারি ভার্ব থাকবে সেখানে যদি আমরা ভয়েস চেঞ্জ করতে যাই তাহলে ধরো বা যে কোনো কাজ করতে গেলে সেখানে একটা অক্সিলারি ভার্ব গেলে অবশ্যই বি যাবে, ঠিক আছে? একটি অক্সিলারি ভার্ব থাকা অবস্থায় আরেকটি আসলে বি আসবে। তাহলে এই বি সরাসরি এসে গেলো। আসার পরে আমি লিখবো ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেটা হলো লার্ন, তার সাথে আইএনজি, লার্নিং ইংলিশ। আশা করি সবাই বুঝতে পেরেছে। তাহলে আমি আরেকটি উদাহরণ তোমাদেরকে দিই, তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু এটা শুধু তো রয়েছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে হি ইজ। তারপর পড়াশোনা করা ইংলিশ হলো স্টাডি, এর সাথে আমরা আইএনজি দিব স্টাডি। অর্থাৎ যে কোনো কন্টিনিউয়াস টেন্সে আইএনজি বসে, অর্থাৎ ত থাকা মানে আইএনজি দেওয়া, এটা খেয়াল রাখবে। কিন্তু ত থাকা মানে আইএনজি দেওয়া, এমিজার দিলে হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজার দিলে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, শ্যাল উইল বি দিলে হবে ফিউচার। ইজ স্টাডিং, সে পড়াশোনা করিতেছে।
তারপরে 2 নম্বর আমি লিখলাম যে তারা, একটু সাপোজ বদলাই দেই, তারা মাছ ধরিতে ছিল, ধরিতে ছিল। দে, যেহেতু এটা তো আছে কন্টিনিউয়াস, ল আছে পাস্ট, তাহলে দে ওয়ার ক্যাচিং ফিশ, দে আর ক্যাচিং ফিশ। তারা তো একটা ফিশ ধরে না, ফিশ আছে লিখি, তাহলে সুবিধা হবে। এখন আমরা যদি বলি যে তারা মাছ ধরিতেছে, তাহলে তুমি লিখবে দে আর ক্যাচিং ফিশ। যদি বলে যে তারা মাছ ধরিতে থাকবে, তাহলে তারপর দে উইল বি ক্যাচিং ফিশ। ছেলেরা গান গাইতে থাকবে, তো ছেলেরা ইংলিশ কি? দ্য বয়েজ, অথবা বয়েজ লিখলে হবে, দ্য বয়েজ। এখন ধরো বয়েজ নাকি এটা এই নির্ণয় করলাম যে ফিউচার, আর এটা তো হলো কন্টিনিউয়াস, তাহলে এখানের মধ্যে আমি লিখবো উইল বি, দ্য বয়েজ উইল বি। গান গাওয়া ইংলিশ হলো সিং, এর সাথে আমি লিখবো সিঙ্গিং। এখন তুমি যদি সং লিখতে পারো তাহলে সংস লিখবা, অথবা এই সং লিখবা, সংস অথবা এই সং, যেটাই লিখতে পারো, কারণ তারা একটি গানও গাইতে পারে, বেশিও গাইতে পারে। তুমি এভাবে আরো বাক্য দেবে, যেমন আমি ঘুমাতে থাকবো, আই শ্যাল বি স্লিপিং। তারা আসতে থাকবে, দে উইল বি কামিং। তোমরা খেলতে থাকবে, তাহলে ইউ উইল বি প্লেইং। আর কথা না বাড়িয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।